স্বাগত চ্যানেলসের নিয়মিত আয়োজন অর্থনীতির কথা অনুষ্ঠানে। অনুষ্ঠান সঞ্চালনায় আপনাদের সাথে আছি আমি ফুলেল চৌধুরী এবং স্টুডিওতে আজকে আমাদের সাথে দুজন অতিথি উপস্থিত হয়েছেন। আমার হাতের বাম পাশে রয়েছেন প্রফেসর ডক্টর উত্তম কুমার বড়ুয়া, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ স্টাডি ট্রাস্ট BST। আপনাকে স্বাগত আমাদের কাছে। ধন্যবাদ। আমার হাতের ডান পাশে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ বিজনেস অফিসার, পদ্মা ব্যাংক PLC। ধন্যবাদ। আপনাকেও স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। দর্শক, আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বাংলাদেশের অর্থনীতির নানাবিধ বিষয় নিয়ে কথা বলে থাকি। বাংলাদেশের ব্যাংকিং খাত এবং অর্থনীতির আরও অন্যান্য যে সামগ্রিক বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আপনারা অবগত আছেন, গত কয়েকদিন আগেই ক্ষমতাসীন আওয়ামী লীগ দলের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী গেল এবং আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দলের মধ্যে একটি এবং বিগত ১৫ বছরেরও বেশি সময় ধরে সরকারের দায়িত্ব পালনে রয়েছে আওয়ামী লীগ সরকার। প্রথমে আপনার সাথে কথা আলোচনা শুরু করতে চাই প্রফেসর ডক্টর উত্তম কুমার বড়ুয়া। আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরের বেশি সময় ধরে উন্নয়নের কথা বলছেন। সেই উন্নয়নের দৃষ্টিকোণ থেকে যদি আমরা একটু আসি, যে মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এবং একটু জনমনে যা প্রত্যাশা ছিল অর্থনৈতিক উন্নয়ন মানুষের হবে, সেই উন্নয়ন ১৫ বছরে আপনি মনে করেন কতটুকু উন্নয়ন হয়েছে? আমি একটু প্রথমে বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগ এটি বাংলাদেশ সৃষ্টির সাথে যে সংগঠনটি জড়িত, এটি সংগ্রাম, সফলতায়, গৌরবে, অহংকারের একটি দল, রাজনৈতিক দল। যে দলের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের ৭.৫ কোটি বাঙালিকে ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে একটি দেশ দিয়েছেন, স্বাধীন সার্বভৌম একটি পতাকা দিয়েছেন, লাল সবুজের পতাকা, এবং একটি জাতীয় সঙ্গীত দিয়েছেন। তো আমরা সেরকম একটি দল নিয়ে গত ২ দিন আগে ৭৫তম জয়ন্তী পালন করেছে। তো সেই দলের সফলতা নিয়ে আজকে আমরা কথা বলতে চাচ্ছি এবং অর্থনীতির সফলতা নিয়ে কথা বলছি। আসলে এটি একটু পুরানো দল বাংলাদেশের, যেটির সৃষ্টি হয়েছে ১৯৪৯ সালে। আজকের ২০২৪, প্রায় ৭৫ বছর দীর্ঘ সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়ে একটি দেশ, পরবর্তীতে এই দেশ গঠন করার জন্য বঙ্গবন্ধু তিল তিল করে ৭.৫ কোটি বাঙালিকে নিয়ে তিনি এগিয়ে নিয়ে গেছেন। কিন্তু ১৯৭৫-এর পরবর্তীতে আমাদের স্বাধীনতা বিরোধী শক্তি কুচক্রী মহল বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। সেখানেই বাংলাদেশের অর্থনীতির যে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছিল সেটি মুখ থুবড়ে পড়ে। আবার ২০০৮ সালে আজকের যিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তার নেতৃত্বে সরকার গঠন করে টানা ৪ বার তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য, সোনার বাংলা বিনির্মাণের জন্য, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য নিরন্তর তিনি কাজ করেছেন। এই বাংলাদেশ আওয়ামী লীগ, তিনি জননেত্রী শেখ হাসিনা আজকের প্রধানমন্ত্রী, তিনি টানা ৪ বার সহ মোট ৫ বার তিনি জনগণের ভোটে, প্রত্যক্ষ ভোটে তিনি জনতার সেই সরকারের তিনি দায়িত্ব পালন করেছেন। আপনারা জানেন, এই বাংলাদেশ আওয়ামী লীগ যেমন বঙ্গবন্ধুর নেতৃত্বে একটি দেশ দিয়েছেন, যত উন্নয়ন হয়েছে, যত অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়েছে, যত অর্থনৈতিক বাংলাদেশকে আজকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, সবগুলি আপনারা যদি পরিসংখ্যান দেখেন, এখানে আমার সামনে একজন সিনিয়র ব্যাংকার আছেন, আপনারা দেখেন অর্থনৈতিক সকল উন্নয়ন আওয়ামী লীগ সরকারের আমলেই হয়েছে। এই দীর্ঘ আপনি ১৫ বছর বা আমরা ১৬ বছরে পদার্পণ করেছি, এই ১৬ বছর মূলত আজকের প্রধানমন্ত্রীর নেতৃত্বে বা আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে একটি অভূতপূর্ব বিস্ময়কর অর্থনীতির পরিবর্তিত হয়েছে, উন্নয়ন হয়েছে। সেটা আজকে আমাদের দেশের আমার কথা না, বা অর্থনীতিবিদের কথা না, বা আজকে আমরা এটা টকশোতে যদি বললেই সেটি না, আজকে বিশ্ব এটি স্বীকার করেছে। আজকে ৩টি ফোরামের কথা বলি আমি। দ্য ইকোনমিস্ট ম্যাগাজিন ২০২০ সালে তারা ২৬টি অর্থনৈতিক উদীয়মান দেশের মধ্যে বাংলাদেশকে ৯তম দেশ হিসেবে তারা সেটি স্বীকৃতি দিয়েছে, তারা এটিকে বলেছেন। আমি আরেকটি ফোরামের কথা বলি, সেন্টার ফর ইকোনমিস্ট অ্যান্ড বিজনেস রিসার্চ, তাদের এক গবেষণায় তারা ভবিষ্যৎবাণী করেছেন বিশ্বের
25তম অর্থনৈতিক দেশের মধ্যে একটি বাংলাদেশ হবে। আবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম পূর্বাভাস দিয়েছেন 2030 সালের মধ্যে বিশ্বের 24তম অর্থনৈতিক দেশ হবে এই বাংলাদেশ। তথাপি উন্নয়নের কথা যদি বলেন, নিশ্চয়ই 15 বছরের একটি এই উন্নয়নের ধারা যেভাবে চলছিল, সাম্প্রতিক সময়ে আপনি দেখেছেন যে নানা রকম জটিলতা কিন্তু তার মধ্যে তৈরি হচ্ছে। এবারের বাজেটের কথায় যদি আসেন, বাজেটটা অত বড় ইচ্ছাকৃতভাবেই করা হয়নি। ও উন্নয়ন প্রকল্পগুলোতে যে হারে বাজেট রাখার ইচ্ছা ছিল সরকারের, সামগ্রিক বিষয়গুলো বিবেচনা করে সেভাবে কিন্তু রাখতে পারেননি। এবং অন্যদিকে আমি মূলত যে কথাটাই আপনার কাছে শুরু করেছিলাম, যে প্রত্যাশা অনুযায়ী দেশের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে কিনা, মানে জনমানুষ যে উন্নয়ন চায়, মানুষ নিজের যে উন্নয়নটা দেখতে চায় রাষ্ট্রের উন্নয়নের সাথে, হ্যাঁ অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, কিন্তু জ্বালানি খাতে যদি বলেন এখনো অনেক সংকট। জ্বালানি খাতের উন্নয়ন না হলে সেক্ষেত্রে কিন্তু শিল্প বাণিজ্যের উন্নয়নে একটা বিরাট বাধা থেকেই যাবে। তো সেই জায়গাগুলো থেকে আপনার কাছে আমি আসব, আমি আবারও আপনার কাছে ওই কথাটাই নিয়ে আসব যে সাধারণ জনগণের মনে যে অর্থনৈতিক উন্নয়ন, আমার উন্নতি হয়েছে, সাধারণ জনগণ এটা ফিল করে কিনা, সেই জায়গায় আপনার কাছে আসব। আপনার কাছে এবার একটু আসতে চাই ডক্টর মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। আপনি একজন সিনিয়র ব্যাংকার, আপনি অনেকদিন যাবতই ব্যাংকিং খাতের নানা জায়গায় কাজ করেছেন, এখন ম্যানেজমেন্ট লেভেলে কাজ করছেন। উনি যেমনটি বলছিলেন 15 বছরে বেশ উন্নয়ন হয়েছে। তো আর্থিক খাতে ব্যাংক খাত, নানা আলোচনা হচ্ছে যে ব্যাংক খাত এখন ভঙ্গুর অবস্থায় আছে, আসলে কি তাই? ধন্যবাদ চ্যানেল এসকে আমাকে আজকের এই অর্থনীতির কথায় আমন্ত্রণ জানানোর জন্য। 1971 সালের মুক্তিযুদ্ধের মূল মন্ত্র ছিল অর্থনীতি মুক্তি। 1972 সালে আমাদের যখন আমরা স্বাধীনতা পাই, তখন আমাদের জিডিপির সাইজ ছিল $6.2 বিলিয়ন জিডিপি বাংলাদেশ। সেই বাংলাদেশ আজকে 460 বিলিয়নের বাংলাদেশ। এটা সম্ভব করেছেন এদেশের রাজনীতিবিদরা, এটা সম্ভব করেছেন এদেশের উদ্যোক্তারা, এবং তাদেরকে প্যাট্রোনাইজ করেছেন ব্যাংকিং ইন্ডাস্ট্রি। আজকে বাংলাদেশে 61টা ব্যাংক কাজ করছে এবং নিয়ন্ত্রক হিসাবে কাজ করছেন বাংলাদেশ ব্যাংক। সরকার পলিসি নির্ধারণ করেন এবং বাংলাদেশ ব্যাংক সেটা এই 61টা ব্যাংকের মাধ্যমে ইফেক্টিভ ওয়েতে অর্থনীতির চাকাকে সচল করার জন্য কাজ করে। সুতরাং অর্থনীতির যে গতিধারা, যে উন্নয়ন দেখেছেন, সেক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বাংলাদেশের বিশেষ করে প্রাইভেট সেক্টর ব্যাংক, সেই সাথে তাদের উদ্যোক্তারা। এই জন্য আমি আজকে এইখানে বসে আমি বাংলাদেশের যারা উদ্যোক্তা তাদেরকে এবং ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন অর্থনীতির মুক্তিযোদ্ধা হিসাবে, তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে। বেশ কয়েকদিন আগে বাজেট হলো, আমরা যখন দেখেছি 72-73 সালে যে বাজেট হয়েছিল 786 কোটি টাকার বাজেট ছিল, মাত্র 1000 কোটি টাকারও নিচের বাজেট ছিল। সেই বাজেট আজকে 7,97,00,000 কোটি টাকার বাজেট। যদিও আজকে অর্থনীতির চাপের মুখে ছিল বাংলাদেশ, সেই চাপ ছিল 2020 সালের কোভিড থেকে শুরু হলো, রাশিয়া ইউক্রেন যুদ্ধ হলো, সেই সাথে পরবর্তীতে আমাদের ইসরায়েল এবং ফিলিস্তিনের আর একটা যুদ্ধ শুরু হলো। সবকিছু মিলে অর্থনীতি একটা ভঙ্গুর মুখে আছে। তারপরেও বাংলাদেশ বিভিন্ন ইস্যুর কারণে কিছুটা পিছিয়ে গেছে, দেশের ফরেন কারেন্সির রিজার্ভটা কমে গেছে, এর পিছনে অনেক কিছু কাজ করছে। যদিও এবার বলা হচ্ছে কি আপনাদের 2,56,000 কোটি টাকার একটা ঘাটতি বাজেট আছে। তন্মধ্যে আপনার যদিও বলা হচ্ছে কি আমাদের এই যে এডিপির উন্নয়ন খাতে 1,65,000 কোটি টাকার একটা বাজেট ঘোষণা করা হয়েছে। আমাদের প্রথমে দেখতে হবে আমাদের যে মেগা প্রকল্পগুলা যেগুলা কাজ শুরু করেছি, সেক্ষেত্রে যদি আমরা দৃষ্টি দিই এবং নতুন মেগা প্রজেক্টে যদি আমরা দৃষ্টি না দিই এই মুহূর্তে, সেটা ভালো হতো। সেটা আমি একজন ব্যাংকার হিসাবে সেটা মনে করি। কারণ আপনারা জানেন মেগা প্রকল্পে কাজ করার মানে হচ্ছে বৈদেশিক ঋণের দিকে আমাদের ঘাটতি বাজেট যেটা আছে সেদিকে আমাদেরকে যেতে হবে। কারণ আপনারা জানেন অলমোস্ট আমাদের 541 কোটি টাকার আমরা রাজস্ব আয়ের কথা বলছি,
2,65,000 কোটি টাকার একটা ঘাটতি আছে। সেক্ষেত্রে প্রিভিয়াস যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো যদি আমরা সঠিকভাবে পরিচালনা করে আমরা এই বছরটা শেষ করি, আগামী বছর আমরা আবার মেগা প্রকল্পের দিকে যেতে পারি। আর যে জিনিসটা হচ্ছে, বেশ কিছু পদক্ষেপ সরকার ইতিমধ্যে নিয়েছে, সেটা হচ্ছে কি, বিশেষ করে বাজেটের মধ্যে যে রেভিনিউর কথা বলা হচ্ছে, ইনকাম ট্যাক্স, রেভিনিউর মধ্যে কতগুলো ডাইরেক্ট ট্যাক্স আছে, আরেকটা হচ্ছে কি ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে বিশেষ করে ভূমিকা রাখা হচ্ছে ইনকাম ট্যাক্স, সেটা ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে বেশ কিছু আছে, তারপরে আছে কর্পোরেট ট্যাক্স আছে। সেক্ষেত্রে বলা হচ্ছে কি, এই বছর যারা 38,50,000 টাকার উপরে ইনকাম করবে তাদেরকে 30% হিসাবে তাদেরকে ট্যাক্স প্রদান করতে হবে, যেটা 25% ছিল, এবছর 5% বাড়ানো হয়েছে ছিল, এবং এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। তো আবার বলা হচ্ছে কি, কালো টাকা সাদা করার ক্ষেত্রে 15% ট্যাক্স দিলেও চলবে। কালো টাকার ক্ষেত্রে দু ধরনের টাকা আছে, একটা হচ্ছে কি অপদর্শিত টাকা, যেটা আমার লিগ্যাল টাকা ছিল, বৈধভাবে উপার্জিত টাকা, সেটা হয়তো কোনোভাবে দেখানো হয়নি, সেটা একটা কালো টাকা। আরেকটা হচ্ছে কি ঘুষ এবং দুর্নীতির মাধ্যমে অর্জন টাকা। আজকে যারা ইনকাম ট্যাক্স দিচ্ছেন, এতদিন ধরে যারা ট্যাক্স দিয়ে আসছেন, তাদের ক্ষেত্রে 30% ট্যাক্স দিতে হবে। আর যারা এতদিন ট্যাক্স দেয় নাই, যারা দেশের টাকা বাইরে নিয়ে গিয়েছিল, বাইরে থেকে আবার রেমিটেন্স হিসাবে নিয়ে এসে সেটাকে সাদা করার একটা প্রচেষ্টা করবে, সেক্ষেত্রে 15% হারে ট্যাক্স দিয়ে তারা সাদা টাকা করবে। রেমিটেন্স হিসেবে ব্যাংকিং চ্যানেলে আনলে তো মনে হয় আপনারা ব্যাংকার আরো 2.5% প্রণোদনাও দিচ্ছেন, এখন 2.5% প্রণোদনাও দিচ্ছে। সেটা কিন্তু আমাদের যারা ট্যাক্স দেয় তাদের জন্য খুবই দুঃখজনক। এবং সেক্ষেত্রে আমি সরকারকে বিনয়ের সাথে অনুরোধ করব, আমাদের দেশে যারা কালো টাকা উপার্জন করে তাদেরকে আইডেন্টিফাই করা সময়ের অপেক্ষা, শুধু সময়ের ব্যাপার। তাদেরকে আইডেন্টিফাই করা কোনো কঠিন কাজ নয়। তাদেরকে আইডেন্টিফাই করে তাদের কাছ থেকে যদি 25 এবং 30% হারে যদি আমরা ইনকাম ট্যাক্স নিয়ে তাদেরকে সাদা করার সুযোগ দেওয়া হয়, তাহলে কিন্তু কেউ কিছু কথা বলবে না। আজকে দেখেন অনেক কথা আসছে, বিভিন্ন দুর্নীতিবাজদের কথা আসছে, কিন্তু এগুলা বড় বড় কথা বলে তো আসলে লাভ নেই। এইসব কথা বলে খালি খালি দেশে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে, এবং এটা অর্থনীতির জন্য আরো চরম ক্ষতি হবে। আজকে যেখানে এই বিষয়টা নিয়ে ওনার একটু মতামত আমি জানতে চাই আপনার কাছে, যে কালো টাকা সাদা করার ব্যাপারে যেমন উনি বলছিলেন যে মাত্র 15% ট্যাক্স দিয়ে, এটা যদিও এর আগে 2 বছর আগে যে সুযোগ দেওয়া হয়েছিল সেখানে 10% ছিল, এখন এটা 5% আরো বেড়েছে। তো 15% ট্যাক্স দিয়ে কালো টাকা সাদা করার যে বিষয়টা যেমনটি বলছিলেন, যে সাধারণ একজন ট্যাক্স পেয়ার এটাকে আসলে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না, আপনার কি মতামত? আমরা একজন ট্যাক্স পেয়ার হিসেবে আমি বলবো, কালো টাকা সাদা যারা করছে এটা আমার জন্য মনোবেদনা হতে পারে। কিন্তু আজকের যে অর্থনৈতিক অবস্থার প্রেক্ষিতে আমাদের ঘাটতি বাজেট বলুন, বাজেট পূরণ বলুন, মেগা প্রকল্প বলুন, বৈদেশিক সাহায্য বলুন, সবগুলোর প্রেক্ষিতে আজকে একটি কথা তো আছে। আমরা আজকে যেটি উনি বললেন, একজন সিনিয়র ব্যাংকার যেটি বললেন, আজকে দেশে অনেক যারা দুর্নীতিবাজদের কথা যেটি বলা হয়, 1 মাস ধরে সেটি আমরা লেখা শুরু হয়, এতে অর্থনীতির একটি প্রভাব। নিশ্চয়ই দুর্নীতিবাজদের আমরা একটি সরকারের নিয়ন্ত্রিত বোর্ডের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনবো। কিন্তু এটি আমি একটু শেষ করতে চাই, আমি এই জিনিসটি একটি সাদা টাকা কালো টাকা, আজকে একটা জিনিস আমাদের সামনে আসছে না, আমরা তুলে ধরছি না, বা সাংবাদিকরাও আমাদের মিডিয়ারও তুলে ধরছি না, অনেক টাকা অবৈধভাবে দেশের বাইরে যে পাচার হয়েছে, যার কারণে তিনি উল্লেখ করেছেন 2 ধরনের কালো টাকা সাদা। একটি হলো আমি উল্লেখ করি নাই যে কোনো কারণে সেটিকে, আরেকটি যারা হুন্ডির মাধ্যমে অবৈধভাবে দেশের বাইরে আনাচ্ছে, সেই অর্থনীতিগুলো, সেই টাকাগুলো আমার দেশে জনগণের উন্নয়নের জন্য আনার জন্য আমার মনে হয় আজকে যেটা 15% যেটা কালো টাকা সাদা করার জন্য। এবার একটু চলে আসি, মূলত আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম, যে অর্থনৈতিকভাবে উনি বলছিলেন আমরা উন্নয়নের ধারায় ছিলাম, আবার আমরা বললাম যে হ্যাঁ উন্নয়নের ধারায় ছিলাম কিন্তু এখন একটু ধাক্কা খাচ্ছি। সেই ধাক্কাটা চরমভাবে খাচ্ছি কিন্তু আমরা রিজার্ভের ক্ষেত্রে। একটু আগে আমাদের আলোচনায় উঠে এসেছে যে 48 বিলিয়ন প্লাস আমাদের রিজার্ভ ছিল, সেখানে এখন 18 বিলিয়ন প্লাস। তো এই রিজার্ভের ধাক্কাটা কি নিকট ভবিষ্যতে সামলাবে বলে আপনার মনে হয়? জি, ধন্যবাদ। রিজার্ভের ব্যাপারে বলার আগে আমি একটু ইনকাম ট্যাক্স নিয়ে কিছু কথা প্রস্তাবনা ছিল
সে বিষয়ে আমি বলতে চাই, বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় 2004 সালে ছিল $469, সেই মাথাপিছু আয় বর্তমানে $2782 গিয়ে ঠেকেছে। তো উন্নয়ন যে হয়নি সেটা বলা যাবে না, উন্নয়ন হয়েছে। কিন্তু 2004 সালে আজকে যেটা আমরা 3.5 লক্ষ টাকার উপরে যদি টাকা ইনকাম করে, তাহলে ট্যাক্সের যে স্ল্যাব আমরা নির্ধারণ করেছি সেটা ছিল 1 লক্ষ টাকা। আমি যদি মাথাপিছু আয় হিসাব করি, $469 ছিল 2004 সালে, আর এখন হচ্ছে 2024 সালে $2482। 5 গুণ বেড়েছে প্রায়, অলমোস্ট 6 টাইমস, 6 গুণ প্রায়। 6 গুণ বেড়েছে। কিন্তু আমাদের এই যে স্ল্যাব 1 লক্ষ টাকা থেকে মানুষের আয় বেড়েছে 3,50,000 টাকায়, এটা 3.5 টাইমস বাড়ানো হয়েছে, 1 লক্ষ টাকা থেকে 3.5 লক্ষ টাকা। এই যে ইনকাম বেড়েছে অলমোস্ট 6 টাইমস, কিন্তু স্ল্যাবে যে ইনকামটা ধরা হয়েছে এখন ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে, সেটা 3.5 লক্ষ টাকা, 3.5 টাইমস। এক্ষেত্রে যদি সরকার ইনকাম যেভাবে বেড়েছে, পার ক্যাপিটা ইনকাম, মাথাপিছু আয়, সে হারে যদি সেটাকে মনে করেন এটা 5 লাখ টাকায় নিয়ে যেত, মানুষ আরো উৎসাহ পেত। পাশাপাশি আরেকটা কথা বলি আমি, দেখেন, আমরা ট্যাক্স দিতে গেলে মানুষ ভয় পায়, ভয় দেখালে হবে না, উৎসাহ দিতে হবে। যদি সত্যিকার অর্থে বাংলাদেশকে আমরা সোনার বাংলা করতে চাই, এই দেশের মানুষকে উৎসাহ দিয়ে এই অর্থনীতির সাথে সম্পৃক্ত করতে হবে 18 কোটি মানুষকে। আমরা তো এনবিআর কে দেখি যে নানা রকম প্রচারণা চালায়, নানা রকম গিফটের ব্যবস্থা থাকে, সেমিনার করে, অনেক কিছুই করে এনবিআর মানুষকে ট্যাক্স দেওয়ার জন্য উদ্বুদ্ধ করার জন্য। তবু একটা ভয় মানুষের মধ্যে আছে। আপনার কথা ঠিক, আমরা সরকারি কর্মকর্তা ছিলাম, ইনকাম ট্যাক্সের আসলে এই ভাই যেটা বলছেন, যারা ইনকাম ট্যাক্স দিচ্ছি তাদের না আওতায় আমাদেরকে শুধু পিছু তারা হাঁটাচ্ছে বা আমাদের পিছুই লাগছে, কিন্তু যারা ইনকাম ট্যাক্সের নেটওয়ার্কে নেই, আওতা নেই, তাদেরকে সম্প্রসারণের জন্য কোনো কর্মসূচি আছে বলে আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় না। আমি একটা তথ্য দিই আপনাকে, আমাদের তিনধারী মানুষের সংখ্যা হচ্ছে 10 মিলিয়ন, 1 কোটি লোক, কিন্তু সত্যিকার অর্থে ট্যাক্স রিটার্ন সাবমিট করে 3.6 মিলিয়ন, 36 লাখ লোক মাত্র। এই ভয়ে বাকি সংখ্যা আসে না। অথচ ওনারা তাহলে টিন নিয়েছেন কেন? টিন নিয়েছেন আগে বিভিন্ন জায়গায় কারণে। বাধ্যবাধকতা আছে, টিন না নিলে সে জমি কিনতে পারতো না, টিন না নিলে সে ব্যাংকে টাকা রাখলে সেখানে 10% জায়গায় 15% তাদেরকে ট্যাক্স প্রদান করতে হতো। এগুলো এখনো আছে। তো বিভিন্ন কারণে টিন নেওয়া হয়েছে, গাড়ি কিনতে পারতো না, বাড়ি ফ্ল্যাট কিনতে পারতো না, অনেক কিছুর কারণে তারা টিন নিত আগে, ক্রেডিট কার্ড নিতে পারতো না, ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারতো না, বেশ কিছু কারণে টিন নেওয়া হতো। এখন যদি মনে করেন, এখন আমরা যারা ট্যাক্স দিই, ভাইও বলছেন যে ট্যাক্স দিচ্ছে না, সে যে বাংলাদেশের যে সব সুযোগ সুবিধা ভোগ করছেন, যে ট্যাক্স দিচ্ছে সেও একই সুযোগ সুবিধা ভোগ করছেন, কোনো পার্থক্য নেই। আজকে যদি এরকম কিছু করা হতো, ফর এক্সাম্পল সার্ভিস হোল্ডার যারা, তাদের জন্য একটা নিয়ম, আর যারা ব্যবসায়ী উদ্যোক্তা তাদের জন্য একটা নিয়ম হতে পারে। ফর এক্সাম্পল হতে পারে যারা 10 লাখ টাকা ইয়ারলি ট্যাক্স দেয় তার জন্য এক ধরনের একটা কার্ড হবে, যারা 15 লাখ টাকা একটা ট্যাক্স দেয় তাদের জন্য আরেক ধরনের কার্ড হবে, 20 লাখ টাকা ট্যাক্স দেয় তাদের জন্য এক ধরনের কার্ড হবে। এই কার্ডটা তার ভ্যালু অ্যাড করবে। কি এরকম ভ্যালু অ্যাড করবে? ফর এক্সাম্পল এই কার্ড দিয়ে সে এয়ারপোর্টে গেলে একটা প্রায়োরিটি সার্ভিস পাবে, ভিআইপি মর্যাদা পাবে, ভিভিআইপি মর্যাদা পাবে, দেশের ভিআইপি লাউঞ্জ ইউজ করতে পারবে, এরকম কিছু হতে পারে। যারা ট্রেন স্টেশনে ভ্রমণ করবে তারা এই ট্যাক্স, যদি যারা ভালো ট্যাক্স প্রদান করে তাদের জন্য আলাদা একটা কোটা থাকতে পারে। যারা সরকারি হাসপাতালে যাবে তারা একটা আলাদা কোটা থাকতে পারে, সেখানে একটা ভিআইপি সার্ভিস পাবে, বেশ কিছু মর্যাদা। যারা সরকারি হাসপাতালের সার্ভিস, এটা আবার একটু তারপরে মানে ফর এক্সাম্পল আমরা বিভিন্ন কারণে অকারণে অ্যাক্সিডেন্ট অফিসে যেতে হয়, রেজিস্ট্রি অফিসে যেতে হয়, রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে তারা দাওয়াত পাবে। এরকম কিছু যদি সুবিধা দেওয়া হয় যারা সত্যিকার অর্থে ট্যাক্স প্রদান করে, এরকম কার্ডের উপর বেস করে, তাহলে মানুষ উৎসাহ পাবে ট্যাক্স দেওয়ার জন্য। এবারের বাজেটে কিন্তু আপনি হয়তো দেখেছেন, এবারের বাজেটে কিন্তু এই ধরনের কিছু কার্যক্রম নেওয়া হয়েছে, যে বলা হয়েছে যে প্রায় 41 লাখ ট্যাক্স রিটার্ন জমা দিচ্ছেন,
আর বাকি যারা প্রায় আপনার ভাষণ অনুযায়ী 6 লাখ মতো জমা করেছেন প্রায় আরো 60 লাখ, আমরা কম বেশি যদি বলি প্রায় 60 লাখ মানুষ, 60% মানুষই দিচ্ছেন না, যাদের কাছে টিন আছে কিন্তু ট্যাক্স দিচ্ছেন না। তো সেই 60% যারা আছেন ওনাদেরকে চিঠি ইস্যু করবেন বা ওনাদেরকে ইনফর্ম করবেন ট্যাক্স দেন, প্লাস যারা ঢাকার বাড়ি আছে, যারা বাড়িওয়ালা আছেন ওনাদেরকে ইনফর্ম করা হবে যে আপনার বাড়ি আছে অথচ আপনি এখনো কোনো ট্যাক্স দিচ্ছেন, এমন অনেক বাড়িওয়ালাই হয়তো বা আছেন। শুনে শুধুমাত্র গাড়ির ব্যাপারটা ধরলেই অনেক কিছু হয়ে যায়, আপনি শুধুমাত্র ফ্ল্যাটের ব্যাপারটা ধরলে অনেক কিছু হয়ে যায়। আজকে যারা গাড়ি কিনছে, বাড়ি ফ্ল্যাট কিনছে, জমি কিনছে, তাদের যদি ট্যাক্স রিটার্নটা দেখেন তাদের ইয়ারলি ইনকাম কত, তারা কত কি পরিমাণ ট্যাক্স দিয়েছেন, সেইটা যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু কেউ বাড়িও কিনতে পারবে না, ফ্ল্যাটও কিনতে পারবে না, আর গাড়িও কিনতে পারবে না। কারণ ওখানে সে ইনকাম ট্যাক্স দিচ্ছে হয়তো 50,000 টাকা অথবা 60,000 টাকা ইয়ারলি, অথবা 1 লাখ টাকা। তাইলে কি উনি 1 লাখ টাকা ট্যাক্স দিয়ে সেই গাড়ি কিনতে পারে, বাড়ি কিনতে পারে? আমাদের দেশে সম্ভব? সেটা কখনো সম্ভব না। তাহলে সেই জায়গায় যদি আমরা হাত দিই, আমি যদি এনআইডিতে হাত দিই, এনআইডি থ্রুতে সব কিছু এখন নির্ধারিত হয়। এনআইডি থ্রুতে আপনি রেজিস্ট্রি অফিসে যান, এনআইডি আছে, ওখানে এনআইডি দিতে হচ্ছে, জমি রেজিস্ট্রি করতে যাচ্ছেন, আপনি এনআইডি দিয়ে আপনার গাড়ির সাথে আপনার সম্পৃক্ত, আপনি ফ্ল্যাটের সাথে সম্পৃক্ত, আপনার সব কিছু কেনাকাটার সাথে আপনার এনআইডি সম্পৃক্ত। আপনার মেসেজটা যেটা হচ্ছে যে যদি একটা ট্যাক্স কার্ড করা যায়, সেই ট্যাক্স কার্ডটা দিয়ে প্রায়োরিটি সার্ভিস চালু করা যায় কিনা, আপনার কি মতামত? নিশ্চয়ই প্রত্যেকটি জায়গায় আজকে ইনি ভাই যেটি ইনকাম ট্যাক্সের কথা বলছেন, আপনি অর্থনীতির চাকা পুরোটাই এই পরিধি। আমরা 17 কোটি 18 কোটি মানুষ, আমরা কেন 18 কোটি মানুষের আমরা আওতায় আমরা 36 লাখ মানুষ শুধু ইনকাম ট্যাক্স। আমি প্রতি মাসে 3-4টা চিঠি পাই, এই 3 মাস পর পর আগাম ইনকাম ট্যাক্স দিতে হবে। কিন্তু এই নেটওয়ার্কটা পরিধিটা যতক্ষণ পর্যন্ত একটা সিস্টেমের ভিতরে ডিজিটাল যদি আমি বাড়াই, ডিজিটাল আওতায় যদি আমি নিই, এনআইডি যদি প্রত্যেকটার সাথে জড়িত থাকে, স্মার্ট বাংলাদেশ যদি নিশ্চয়ই বাংলাদেশের সকল মানুষ জন্ম, মৃত্যু, বিয়ে, অর্থনীতি প্রত্যেকটা কিছুই এই এনআইডির ভিতরেই এসে যাবে। আমরা বলছি উন্নত সমৃদ্ধ দেশের দিকে যাব। উন্নত দেশে আছে, কেন উন্নত বলা হচ্ছে? প্রতিটি মানুষ সোশ্যাল সেফটি নেটের মধ্যে আছে, সামাজিক নিরাপত্তা। ধীরে ধীরে এই সরকারও 15 বছর এবং আগামী 5 বছর সামনের দিকেও এগিয়ে যাবে। আজকে প্রত্যেকটা গর্ভবতী মা, প্রসূতি মা, বৃদ্ধা, বিধবা, মুক্তিযোদ্ধা, গৃহহীন প্রত্যেককে, এই জনগণকে, গরিব জনগণকে এখানে নিয়ে আসছে, যেটির প্রতি ভর্তুকি কৃষকের প্রত্যেকের পণ্যের সাথে ভর্তি, শিল্পের অনেক জায়গায়, স্বাস্থ্য খাতের অনেক পণ্যের মধ্যে যে ভর্তুকি, সে ভর্তুকির প্রকৃত সুবিধা কৃষক আসলে কি নিশ্চয়ই পাচ্ছে না কেন? আপনি কতভাবে আপনি তাদের জন্য বিদ্যুতের হার কম, আপনি সারের ভর্তুকি দিচ্ছেন। তো প্রত্যেকটা আপনি যে ওই অর্থে বলতে পারেন আমি আজকে কৃষক যেই টাকা দিয়ে আমি পণ্যটি উৎপাদন করছি সেটির মূল্য আমি ঠিক পাচ্ছি কিনা, না মধ্যস্বত্বভোগীরা বেশি লাভ করছে। এটি তো সরকারের একটা সিস্টেম, পলিসি, বা আমরা প্রত্যেকটা মানুষেরও তো কিছু দায়িত্ব আছে। আজকে যেটা অর্থনীতির সবচেয়ে বড় আলোচনা হওয়া উচিত ট্যাক্সের চেয়ে, আমি মনে করি আজকে লোয়ার ক্লাস, মিডল ক্লাস এবং হায়ার ক্লাসের কি অবস্থা অর্থনীতির। আমরা উন্নয়ন হচ্ছে দেশ, আমরা মধ্যমায়ের দেশে পরিণত হয়েছি, আমরা উন্নত সমৃদ্ধ দেশের দিকে এগিয়ে যাচ্ছি। কিন্তু আমাদের শ্রেণীভাগ, আমরা হায়ার ক্লাস কি মিডল ক্লাস থেকে বেশি স্পেস নিয়ে যাচ্ছে কিনা, আমার গরিব মানুষকে আমরা আশ্রয়ন, আমরা সেফটি নেট, আমরা সব কিছু দিয়ে আজকে, এটা তো ঠিক সত্যি কথা। আজকে আমরা পয়লা বৈশাখ আসলে একজন শ্রমিক যে হলো রিক্সা চালায়, সেও 1800 টাকা 1600 টাকা দামের রিক্সা, সে হলো ইলিশ মাছ কিনে খাওয়ার সক্ষমতা তার হয়েছে। আজকে প্রত্যেকটি জায়গায় সেটি হয়েছে, যেটা আপনি পার ক্যাপিটা ইনকাম, মাথাপিছু আয়ের মাধ্যমে হয়েছে। কিন্তু আমাদের যে উচ্চবিত্ত শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী সব সময় সাফারার। এই উচ্চবিত্ত শ্রেণী আজকে অর্থের উন্নয়নের জায়গায় আমাদের টাকা ছিনিমিনি খেলছে কিনা, তারা মানি লন্ডারিং করছে কিনা, আজকে বিদেশে টাকা পাচার করছে কিনা, তাদেরকে বাংলাদেশ ব্যাংক আওতায় আনছে কিনা, এনবিআর তাদেরকে সেই আওতায় আনছে কিনা, দুর্নীতি দমন বিভাগ তাদের আওতায় আনছে কিনা, সেটিও আমাদের আজকের দিনে দেখার বিষয়। প্রফেসর ডক্টর উত্তম কুমার বড়ুয়া বলছিলেন যে দিন দিন আমাদের সমাজের শ্রেণীগুলোর মধ্যে বিভেদ অনেক বাড়ছে কিনা, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, উচ্চবিত্ত, এই মাঝখানের এই যে নামগুলো, এই নামগুলোর মাঝখানে ব্যবধান অনেক দূরে চলে যাচ্ছে কিনা। দেখেন, উনি কিন্তু সঠিকই বলেছেন যে আমাদের পার ক্যাপিটা ইনকাম কিন্তু বেড়েছে,
কিন্তু দূরত্ব কিন্তু বেড়ে গেছে। দূরত্ব বলতে এখন দেখা যাচ্ছে কি, আমাদের দেখেন আজকে যদি শুধু ঘুরে ফিরে যদি আমি ট্যাক্সের কথায় যাই, আজকে যিনি 30,000 টাকা ইনকাম করেন তাহলে তাকে ইনকাম ট্যাক্স দিতে হবে, 10,000 টাকার জন্য ট্যাক্স দিতে হবে। আর আজকে কি বাংলাদেশে 30,000 টাকা যিনি ইনকাম করেন, বাংলাদেশের যে ইনফ্লেশন ডাবল ডিজিটের উপরে, সেটা সে বেঁচে খেয়ে থাকতে পারবে না আজকে বাংলাদেশের যে অবস্থা। যার ফলে হচ্ছে কি, ধনী আরো ধনী হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে। মধ্যবিত্ত যারা ছিল তারা নিম্নবিত্ত হচ্ছে, তাদের সেভিংস কমে যাচ্ছে। আপনি যদি ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে খোঁজ নেন তাহলে দেখবেন মধ্যবিত্ত যারা ছিল, যারা একটু সেভিংস রাখতো বাংলাদেশের ব্যাংকিং চ্যানেলগুলোর থ্রুতে, তারা কিন্তু ওই সেভিংস ভেঙে ভেঙে খাচ্ছেন এখন। আর নিম্নবিত্ত যারা ছিল তারা দরিদ্র হচ্ছে, আর দরিদ্র যারা ছিল তারা এখন হতদরিদ্র হচ্ছে। বাংলাদেশের বর্তমান অবস্থা হচ্ছে এটা। তো সুতরাং আমাদেরকে ওই যে ঘুরে ফিরে সবাইকে ইনফ্লেশন যদি আমি রোধ করতে না পারি, আমি যে এবার হয়তো সংকোচন নীতি গ্রহণ করেছেন মুদ্রানীতিতে বাংলাদেশ ব্যাংক, সেক্ষেত্রে হয়তো 6.5 ঘরে নিয়ে আসার কথা বলা হচ্ছে। সেটা যদি সত্যিকার অর্থে আনতে পারে, বাংলাদেশের এই ধনী গরিবের বৈষম্য যদি কমাতে পারে, তাহলেই বাংলাদেশ হবে সত্যিকার অর্থে সোনার বাংলা। আদারওয়াইজ এই সোনার বাংলা হওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, এই যারা গরিব ধনী আছেন তাদের করের আওতায় নিয়ে আসতে হবে। আচ্ছা, ওই ধনী গরিবের মধ্যে দূরত্ব নিয়ে আমরা যখন কথা বলছিলাম, এবার একটু চলে আসি যে আপনি বলছিলেন যে মধ্যবিত্তরা ব্যাংকে ডিপোজিট কমছে, ধনীদের ডিপোজিট কি বাড়ছে? তাহলে এখন ইদানিং আরেকটা ইস্যু শুরু হয়েছে। ওই দেখলাম, ভয় দেখিয়ে বাংলাদেশের মানুষকে পৃথিবীর কোথাও কোনো কিছু অর্জন করা যায় না। তাদেরকে সাহস দিতে হবে, তাদেরকে উৎসাহ দিতে হবে। আজকে ভয় দেখানোর ফলে আজকে যারা বাংলাদেশে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যারা ডিপোজিট করত, তারা ডিপোজিট করবে না। কারণ ডিপোজিট করলে ভয় বলতে এখন মনে করেন এই যে কিছুদিন ধরে যে জিনিসগুলো চলছে, একে ধরো ওকে ধরো, গত 10 বছর 15 বছর আমরা কিন্তু এগুলো দেখি নাই। হঠাৎ করে এই ধরাধরি শুরু হলো। তো এই ধরাধরি শুরু করার তো দরকার নেই, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি। তাদেরকে ধরাধরি বলতে কি মানে আরেকটু স্পেসিফিক যদি বলি, এই দুর্নীতিবাজ কর্মকর্তা, এটা অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ধরতে হবে না ওনাদেরকে? কি ওনাদেরকে ধরতে হবে। এইভাবে ফলাও করে, এতদিন ধরেনি বিধায় কি এখন ফলাও করে এইরকম পেপার পত্রিকায় দিয়ে তাদেরকে যদি আপনি দেন, অন্যান্য দুর্নীতিবাজরা সজাগ হয়ে যাবে। এবং অন্যান্য দুর্নীতিবাজরা যারা এখন ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে টাকা রেখেছেন, সমস্ত টাকা তারা উঠিয়ে দেশের বাইরে নিয়ে যাবে। আচ্ছা, এবং তাদেরকে দেশে আইন আছে, সেটার প্রয়োগ নেই। সেটা প্রয়োগের জন্য আমাদের বিভিন্ন সংস্থা আছে, তাদের মাধ্যমে তাদের কাছ থেকে ট্যাক্সের মাধ্যমে টাকাগুলা সরকারি কোষাগারে জমা করা হোক। এই ভয়ভীতি দেখিয়ে অন্যান্য যারা এই 5 জন 10 জনকে ভয়ভীতি দেখিয়ে লাভ নেই। বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ দুর্নীতিবাজ আছেন, হাজার হাজার লক্ষ লক্ষ দুর্নীতিবাজ আছেন। তাদেরকে তো আপনি সজাগ করে দিচ্ছেন, তারা তো আর এই দেশে টাকা রাখবে না, তারা তো এই দেশে কোনো সম্পদ রাখবে না, সমস্ত টাকা তারা দেশের বাইরে চ্যানেলে নিয়ে যাবে। তাহলে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যে লিকুইডিটি যে ক্রাইসিস আছে, দুর্নীতিবাজ যারা আছেন ওনাদেরকে যদি শাস্তি দেওয়া যায়, এখন ধরা হচ্ছে, শাস্তি সামনে হবে কিনা সেটা আমরা দেখতে পাবো। শাস্তি যদি দেওয়া যায় তাহলে তো দুর্নীতি কমে আসবে, সেটা কি আমাদের জন্য ভালো না? দেখেন, আমি যতটুকু জেনেছি, যাদেরকে দুর্নীতিবাজ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে তারা কিন্তু গত বছর এই 10% ট্যাক্স দিয়ে তারা কিন্তু কালো টাকা সাদা করে ফেলেছেন। অনেককে বলতে শুনেছি আমরা তো হাইয়েস্ট ট্যাক্স পেয়ার ছিলাম। তো তাদেরকে হয়তো আপনি বলতে পারেন এখন আর ধরার তো কোনো সুযোগ নেই, অফিসিয়ালি আপনি লিগালি তাদেরকে ধরতে পারবেন কিনা সন্দেহ আছে। কিন্তু তাদেরকে সেটা না করে তাদের যে পরিমাণ অবৈধ টাকা অবৈধ পথে অর্জন করেছেন, সেই টাকা যদি রাষ্ট্রীয় কোষাগারে তাদেরকে ধরে যদি নিয়ে যাওয়া হতো, এরকম ফলাওভাবে প্রচার না করে, তাহলে কিন্তু দেশের অনেক বেশি উন্নতি হতো। মানে আপনার পয়েন্ট অফ ভিউ থেকে সেটা, কিন্তু জনগণের পয়েন্ট অফ ভিউ থেকে কি ব্যাপারটা এরকম না যে আসলে কারা দুর্নীতি করছে ওদেরকে মানুষ চিনুক, সামাজিকভাবে ওদেরকে বয়কট করা হোক? না, এটা ঠিক আছে, যে কোনো দুর্নীতিবাজকে বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এটাই স্বাভাবিক এবং সরকারের এটা দায়িত্ব এবং কর্তব্য। উনি হয়তো ব্যাংকার হিসেবে একজন, যিনি বলছেন হলো লিকুইডিটিগুলো
কিভাবে পাচার হবে, তো সেটির জন্য আমরা আইন করতে হবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমরা পাচার বলছি হওয়াটাও খুব সহজ। আমরা যদি সিস্টেম ডেভেলপ না করি ততক্ষণ পর্যন্ত এই দুর্নীতির কথা, যে আমি বলি আমরা দুর্নীতির কথা বলছি, আপনার ডিজিটাল বাংলাদেশ, আমরা স্মার্ট বাংলাদেশের দিকে আগাচ্ছি। তা আমি যদি প্রত্যেকটা, যেমন আমি মনে করেন আপনি এখন অনেক জায়গায় আপনি কার্ড দিবেন, বিদ্যুৎ আর থাকবে, কার্ড নাই বিদ্যুৎ আসবে না। আমার কার্ড দিলে টাকা বললে আমার মোবাইলে কথা বলবো, নাইলে বলবো না। কার্ড থাকলে গ্যাস জ্বলবে, নাইলে জ্বলবে না। তো এই যে ডিজিটাল ব্যবস্থাগুলো প্রত্যেকটি জায়গায় যদি সিস্টেমে আমরা ডেভেলপ করি, কারো পক্ষে এই দুর্নীতির যেই আকারটা যেটি বলছেন ছিল, আছে, থাকবে, এটি অনেক কমে আসবে। নিশ্চয়ই তো হতে পারে না। আমি যেটা ছিল বলছি যে আমি বা এখনো কিছু আছে, কিন্তু যাতে না থাকে সেজন্য তো পদক্ষেপ নিতে শেয়ার হবে। করি। বাংলাদেশে আমি কয়েকদিন আগে আজাদ স্যারের কথাও শুনছিলাম একটা নিউজে, হাজার হাজার কোটি টাকা আজকে সরকার ব্যয় করছে আমাদের দেশে যারা সরকারি কর্মকর্তা আছেন, কর্মচারী আছেন, তাদের বেতন বাড়িয়ে, প্লাস তাদের পিছনে গাড়ির ক্রয় করে। বিশেষ করে এসি ল্যান্ড বলেন, ইউনো বলেন, ডিসি বলেন, তাদের জন্য কোটি কোটি টাকার গাড়ি দেওয়া হচ্ছে। কিন্তু দুর্নীতি কি কমেছে? ঠিক আগের মতো রয়ে গেছে। আমাদের দেশে আইন আছে, প্রয়োগ নেই। আইন আছে, প্রয়োগ নেই। এবার একটু আপনার কাছে আসতে চাই, সুশাসন নেই। আপনি এই যে গুটি কয়েক ব্যক্তিকে আপনি পত্রিকায় দেখালেন, নিউজে দেখালেন, তারপরে কি হচ্ছে এদেশে? আপনি দেখেন না, ঘুরে ফিরে দেখেন না, এগুলো অনেক আগেও হয়েছে, কিন্তু সত্যিকার অর্থে কি তাদের বিচার হয়েছে? হয়নি। আপনাদের ব্যাংক, আপনি একজন ব্যাংকার, আপনাদের ব্যাংক থেকে যারা টাকাগুলো নিয়ে যাচ্ছে বা গিয়েছে, ওনাদের বিচার হয়েছে? আপনারাই বলেন হচ্ছে কিনা। সুতরাং এইসব জিনিস ওনাদের বিচার করার জন্য ব্যাংকের কি কোনো পদক্ষেপ আছে বা ছিল, বা ব্যাংকের আইনের প্রয়োগ? ব্যাংকের আইনের প্রয়োগের কথা যদি বলেন, সরকার কিন্তু বেশ ভালো কিছু পদক্ষেপ নিচ্ছে, আইন তৈরি করছে। বিশেষ করে রিসেন্টলি যে জিনিসটা তৈরি করেছেন সেটা হচ্ছে কি উইলফুল ডিফল্টার, ইচ্ছাকৃত ঋণ খেলাপির একটা পলিসি তৈরি করেছেন। সেক্ষেত্রে বলা হচ্ছে কি কারা কারা ইচ্ছাকৃত ঋণ খেলাপি, এরকম 4টা ক্রাইটেরিয়া করেছেন। 4টা ক্রাইটেরিয়ার মধ্যে একটা হচ্ছে কি যারা ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, সামর্থ্য থাকার পরও যারা সুদ প্রদান করছেন না, শুধুমাত্র সুদটা দিচ্ছেন না, তারা ইচ্ছাকৃত ঋণ খেলাপি। যারা একটা পারপাসে ঋণ নিয়েছেন, তারা সেই পারপাসে ইউজ না করে অন্য পারপাসে ইউজ করেছেন, তারা ইচ্ছাকৃত ঋণ খেলাপি। যারা অন্য পারপাসে ইউজ করলো কিভাবে? আপনারা ব্যাংকে আপনাদের যে ইনভেস্টমেন্টগুলো সেগুলো মনিটরিং করছেন না? আচ্ছা দেখেন, বাংলাদেশে কিন্তু যে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আছেন, যারা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কাজ করছে, তাদেরকে গিয়ে কেউ জিজ্ঞেস করতে পারবে না আপনি 100 কোটি টাকা ঋণ নিয়েছেন, আপনি ওয়ার্কিং ক্যাপিটালের জন্য ঋণ নিয়েছেন, ওয়ার্কিং ক্যাপিটালের জন্য যে র ম্যাটেরিয়ালসের স্টক দেখান, কেউ দেখায় না। আপনি শুধুমাত্র যারা বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তা আছে তাদেরকে ডকুমেন্ট তো ওনারা ঠিকই ব্যাংকে সাবমিট করে। আপনি ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে লাস্ট কিছুদিনের অবস্থা দেখেন না, কোন কোন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুপট হয়ে গেছে। এখানে আমি একটা সমস্যার কথা বলি, যেটা আইন করেছেন, নিশ্চয়ই এটা একটা শুভ উদ্যোগ। আমাদের আইনের ভিতরে আমরা কিন্তু আইনের কাছে আশ্রয় নিয়ে আবার ব্যত্যয় ঘটাই। আমরা যারা আজকে আপনার ব্যাংকে, আপনিও একটি ব্যাংকে আছেন, ব্যাংকের যারা আজকে মালিক বলেন, যারা আজকে ঋণ খেলাপি বলেন, অনেক ব্যাংকের মালিকও কিন্তু ঋণ খেলাপি, তারাও কিন্তু ঋণ খেলাপি। তো ওরা যখন এই খেলাপি ঋণের কথা এইসব আইন কানুন দিয়ে আপনি আটকাতে যাবেন, তারা তখন চলে যায় হলো উচ্চ আদালতে। এখন আদালতে বছরের পর বছর এটি কেস হইতেই থাকে, আর তার খেলাপি ঋণ আর নেওয়া যেতে পারে না, নিতে পারে না। তো আইনের ভিতরে আবার আইনের আশ্রয়, এই একটি আমাদের জন্য বড় একটি আমাদের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমি আপনার একটু কথার একটু দ্বিমত পোষণ করছি একটি জায়গায়। আসলে আগামী এই 23 থেকে 24 এই জায়গাটা আমাদের অর্থনৈতিক অনেক জায়গায় আমরা পিছিয়ে পড়েছি, এটি ঠিক। আপনি এই যে দরিদ্রের কথা বলেছেন, আমি যেটি বলেছিলাম মধ্যবিত্ত থেকে উচ্চবিত্তের তফাৎটা একটু বেড়েছে বা বেড়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি 2005 সালে দরিদ্রের হার বলেন 40%, আমরা 2019 সালে সেটি আসতে হলো 20.5%, আবার যেটি হলো 2023 সালে 18.7%। আপনি পরিসংখ্যানে দেখেন হতদরিদ্র 2005 সালে 25% ছিল, সেটি আবার 2019 সালে 10.5, আবার 2023 সালে 5.6% হতদরিদ্র।
এই যে মধ্যবিত্ত দরিদ্র হচ্ছে, দরিদ্র আরো হত দরিদ্র হচ্ছে, পরিসংখ্যান সেটি বলে না। তবে এটি আমি 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 বলতে চাই, আমাদের মধ্যবিত্ত এবং উচ্চবিত্তের স্পেস ডে বাই ডে বাড়ছে। এই উদ্বেগের কারণ, এটা অর্থনীতিতে একটি আমার মনে চিন্তার বিষয়। যারা অর্থনীতিবিদ নিশ্চয়ই এটিকে ভাবা উচিত কিভাবে সেটিকে সামাল দেওয়া যায়। জি, আপনার কাছে ছিলাম। আপনি ব্যাংকের যে জায়গাটা আমরা কথা বলছিলাম, আরেকটাই ইস্যু ছিল, সেটা হচ্ছে ইচ্ছাকৃত ঋণ খেলাপির ব্যাপারে বলছিলাম। কিছুটা অংশ আপনার কাছ থেকে শোনা বাকি ছিল। আরেকটা অংশ ছিল যে মিথ্যা তথ্য এবং জালিয়াতির মাধ্যমে যারা ঋণ নেয়, সেটা তারা হচ্ছে ইচ্ছাকৃত ঋণ খেলাপি। আরেকটা হচ্ছে কি ঋণের এবং জালিয়াতির মাধ্যমে, মানে এই সবগুলো জায়গায় না আসলে একটু একটা ব্যাপার দেখেন যে টাকা একটা কাজে নিয়েছে, তারপরে আরেক খাতে ব্যবহার করা হয়েছে, তথ্য ভুল দেওয়া হয়েছে। আপনি যেমনটি বলছিলেন যে 100 কোটি টাকা যারা ঋণ নিচ্ছেন, আমি যদি একটু বলি আর কি, যে 100 কোটি যারা ঋণ নিচ্ছেন, উনি এই টাকাটা কোন কোন খাতে ব্যবহার করেছেন, ওয়ার্কিং ক্যাপিটালে কোথায় ব্যবহার করেছেন, উনি যখন টাকাটা নিচ্ছেন তখন তো উনি ডকুমেন্ট সাবমিট করছেন নাকি? বা আপনারা তো নিশ্চয়ই একবারে 100 কোটি টাকা দিয়ে দিচ্ছেন না, আপনি আস্তে আস্তে দিচ্ছেন, এবং সেক্ষেত্রে উনি কিছু কিছু ডকুমেন্ট সাবমিট করছেন। এই মুহূর্তে এভাবে বসে কারণ নাম বলতে পারবো না, এটা কখনো সম্ভব হয় না। আপনি দেখেন, আমার মেসেজটা হচ্ছে 500 কোটি টাকা, 1000 কোটি টাকা, 100 কোটি টাকা, 200 কোটি টাকা ঋণ যারা নিচ্ছে, তারা ঋণ নিয়ে কি করছে আপনারাই বলেন। আপনারা যারা আছেন, আমার দর্শকরা বলতে পারবে, ঋণ নিয়ে তো তারা কিন্তু ওয়ার্কিং ক্যাপিটালে ইউজ করছে না। তারা এই ঋণ নিয়ে হয়তো দেশের বাসে পাচার করে দিচ্ছে, এই ঋণ নিয়ে হয়তো তারা কোনো জমি কিনছে, এই ঋণ নিয়ে হয়তো তারা গাড়ি কিনছে। আপনারা বুঝতে পারছেন না, আপনাদেরকে মানে ব্যাংকের কাছে বিষয়টা ইনভেস্ট করছে, ব্যাংকের কাছে বিষয়টা লুকিয়ে উনি ওই টাকাটা অন্যভাবে ইউজ করছে। এইজন্য এদেরকে লুকাতে না পারে, সেই জন্য পদক্ষেপ তো নিশ্চয়ই আপনারা নিচ্ছেন। এই পদক্ষেপের অংশ হিসাবেই এদেরকে বলা হচ্ছে ইচ্ছাকৃত ঋণ খেলাপি। এই পদক্ষেপের অংশ হিসেবে এদেরকে বলা হচ্ছে ইচ্ছাকৃত ঋণ খেলাপি। এবং এই পদক্ষেপের অংশ হিসেবে ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের জন্য যে পদক্ষেপ নেওয়ার কথা বলা হচ্ছে, সেই পদক্ষেপগুলো যদি সত্যিকার অর্থে বাংলাদেশ ব্যাংক নিতে পারে, তাহলে কিন্তু এই ইচ্ছাকৃত ঋণ খেলাপি কমবে এবং দেশের অর্থনীতিতে যে একটা চরম অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যে লিকুইডিটির যে ক্রাইসিস হয়েছে, বাংলাদেশে যে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হতে পারছে না এখন, সেটার সমাধান হবে। কারণ কেন? এই ইচ্ছাকৃত ঋণ খেলাপিরা কিন্তু তারা বিদেশে যেতে পারবে না, ইচ্ছাকৃত ঋণ খেলাপিরা কোনো গাড়ি কিনতে পারবে না, ইচ্ছাকৃত ঋণ খেলাপিরা কোনো ফ্ল্যাট কিনতে পারবে না, ইচ্ছাকৃত ঋণ খেলাপিরা কোনো রাষ্ট্রীয় কোনো পদক পাবে না, রাষ্ট্রীয় কোনো প্রোগ্রামে দাওয়াত পাবে না। এইসব কাজগুলো যদি করতে পারে বাংলাদেশ সরকার, এখানে সরকারের সদিচ্ছার বিরাট একটা ইস্যু আছে। সরকার যদি এই ব্যাপারে সজাগ হয়, সরকার যদি সত্যিকার অর্থে ইচ্ছাকৃত ঋণ খেলাপি যারা আছেন, বড় বড় আমাদের যারা শিল্পপতিরা যারা আছেন, তাদের দিকে যদি নজর দেন, তাহলে ডেফিনেটলি বাংলাদেশের যে অর্থনীতির যে এখন একটা চাপের মধ্যে আছে, সেখান থেকে অর্থনীতি আবার ঘুরে দাঁড়াবে। সেই বিশ্বাস আমরা যারা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কাজ করি সবাই বিশ্বাস করে। আজকে দেখছেন এদেশের অর্থনীতির, বাংলাদেশের ইন্ডিয়া বলেন, চায়না বলেন, আমাদের সিঙ্গাপুর বলেন, মালয়েশিয়া বলেন, সব জায়গায় বাংলাদেশের অর্থনীতির উন্নয়নের পেছনে সবচেয়ে বেশি কাজ করেছেন এদেশের সিএমএসএমই সেক্টর, যেটা থ্রুতে এদেশের অর্থনীতি অনেক বেগবান হয়েছিল। আজকে হঠাৎ করে বাংলাদেশের এই লুটপাটের কারণে, ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যে লুটপাট হচ্ছে, সেই লুটপাটের কারণে আজকে দেশের অর্থনীতি ভেঙে পড়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের অনুষ্ঠান উপভোগ করার জন্য। আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। আমাদের আলোচনার মধ্যে কালো টাকা সাদা করার বিষয়ে আলোচনায় এসেছে। আমাদের আলোচনার মধ্যে ব্যক্তিগত ট্যাক্সের যে হার এখন নতুন করে নির্ধারণ করা হয়েছে, সর্বোচ্চ 30%, সেটা এসেছে। এবং আমাদের আলোচনার মধ্যে সর্বশেষ যেটা এসেছে, যে ইচ্ছাকৃত ঋণ খেলাপি যারা আছেন তাদের তালিকা করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক একটা পলিসি তৈরি করছেন। সেই পলিসির বাস্তবায়নটা যদি করা যায়, তাহলে আমাদের আজকের আলোচকরা মনে করছেন যে দেশের অর্থনীতি এখন যে ধাক্কাটা খাচ্ছে, সেই ধাক্কাটা থেকে অনেকটাই বের হয়ে আসতে পারবে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।